পিকে হালদারকে সহযোগিতার অভিযোগে পিপলস লিজিং এর চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি দুদকে গ্রেফতার। ৯২% মানুষেরই নেই বীমা, আস্থাহীনতাই মূল কারণ বলছেন বিশ্লেষকরা। এবং ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সুখবর দিতে পারলেন না বাণিজ্য মন্ত্রী, রমজানে নিত্যপণ্যের মজুদ বাড়বে ৩ গুণ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পিকে হালদারের অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিপলস লিজিং এর চেয়ারম্যান উজ্জ্বল নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়। এখন দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পিকে হালদার যে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করে পালিয়েছেন তার একটি ইন্টারন্যাশনাল লিজিং। প্রতিষ্ঠানটি থেকে পিকে হালদার বিভিন্ন উপায়ে ঋণের নামে ১,৫৯৫ কোটি টাকা বের করে নেন বলে বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে উঠে আসে। প্রায় ৩,৫০০ কোটি টাকা লোপাট এবং বিদেশে পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে আছে পিকে হালদার। পিকে হালদারের অর্থ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৮৩ জনের তালিকা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তালিকায় আসা যেসব ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে দুদক। দেশের মাত্র ৮% মানুষ বীমার আওতায় আছেন। সময় মতো বীমা দাবি পূরণ না হয় গ্রাহকদের অনাস্থাই এর মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীর ERF মিলনায়তনে এক আলোচনা সভায় এসব তথ্য উঠে আসে। এই সময় বীমা নিয়ন্ত্রক সংস্থা IDR এর চেয়ারম্যান জানান, সব শ্রেণী পেশার মানুষকে বীমার আওতায় আনতে কাজ চলছে। বর্তমানে দেশে ৭৮টি বীমা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 2টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হলেও বাকিগুলি বেসরকারি। শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৯টি প্রতিষ্ঠান। সভায় অর্থনীতিবিদরা বলেন, দেশের জিডিপিতে বীমা শিল্পের অবদান মাত্র ০.৫৭%। বেশিরভাগ বীমা প্রতিষ্ঠান সময়মতো দাবি পূরণে ব্যর্থ হওয়ায় গ্রাহকরা এর প্রতি আস্থা হারাচ্ছেন। তাই দাবি আদায়ে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর আহ্বান তাদের। ২০০৯ সালে কিন্তু আমাদের যে পেনিট্রেশনটা ছিল কিন্তু অনলি 0.9%, এবং এটা কমতে কমতে এখন চলে আসছে ইনফ্যাক্ট 0.57%। তার মানে হচ্ছে আগামী দিনগুলোতে আসলে কি হবে উই ডোন্ট নো। তাদের ক্যাপিটাল বাড়ে এবং তাদের যদি সক্ষমতা বেড়ে যায় তখন কিন্তু প্রাতিষ্ঠানিক লাভের প্রতি তাদের মালিক পক্ষের একটা মনোযোগ তৈরি হবে, যে এখানে যেহেতু ক্যাপিটাল বড়, ইনভেস্টমেন্ট বড় হবে, সেখানে লাভজনক অবস্থায় প্রতিষ্ঠানকে চালানোর জন্য একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে। বীমা খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানগুলো অনেক সময় গ্রাহকদের অর্থ ভুল জায়গায় বিনিয়োগ করেন। এতে সময়মতো দাবি পূরণে হিমশিম খান তারা। ১০০টা পলিসি বিক্রি হয়েছিল, তার ৮০টাই রিনিউ হয় নাই। হাই ল্যাপস হওয়াতে আমরা এখানে কিন্তু আর করতে পারি নাই। আরেকটা ফ্যাক্টর ছিল, এর ভিতরে আমরা অনেক কোম্পানি যে প্রিমিয়ামগুলো এনেছি সেখানে বিনিয়োগটা এমন খাতে হয়েছে যে সেখান থেকে কিন্তু আমরা অলমোস্ট জিরো রিটার্ন অথবা কোনো রিটার্ন, আমরা উল্লেখযোগ্য রিটার্ন আমরা পাচ্ছি না। জাতিকার বেনিফিটসগুলো আমরা দেখি, সেটা আসলে আপনার মর্মাহত হতে হবে যে আমাদের দেশে আমরা হতে পারি যে হ্যাঁ আমরা অনেক স্ট্রাগলিং, অনেক পরিশ্রম করি, কিন্তু আমরা একটু বোকাও আছি। উই ক্যানট হ্যান্ডেল আপনার কি বলা যায়, মাই আনসার্টেনটি ইজ বেটার। সভায় বক্তারা বলেন, অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় খাত বীমা শিল্প। তাই সব শ্রেণীর মানুষকে বীমার আওতায় আনার তাগিদ দেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোজ্য তেলের দাম কমা নিয়ে কোনো সুখবর দিতে পারলেন না বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তবে দাম কমাতে টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বিক্রি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। কয়েক মাস ধরে লাগামহীন ভোজ্য তেলের দাম। বোতলজাত ১ লিটার তেল কিনতে এখন গুনতে হচ্ছে ১৩০ টাকা। টিসিবির হিসাবে যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৪% বেশি। এমন পরিস্থিতিতে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী।
ভোক্তাদের প্রত্যাশা থাকলেও দাম কমার কোনো সুখবর আসেনি বৈঠকে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিই দেশের অস্থিরতার মূল কারণ। ফরিয়াদে দৌরাত্ম্য কমানো সহ বাজার স্বাভাবিক রাখতে কমিটি গঠনের কথাও জানান তিনি। এই মধ্যশক্তি বা যারা রিয়েলি এর সাথে রিলেট করে না, এই সব লোক যারা ড্রয়িং রুমে বসে পয়সা কামায় নিচ্ছে, তেল কোনোদিন হাত দিয়ে দেখে না, তাদের দৌরাত্ম্য কমাতে হবে। এইভাবে ওনারা কথা দিয়েছেন, এটা তারা ওয়ে আউট করবেন যাতে করে যেভাবেই হোক, কারণ এন্ড অফ দ্য ডে আমরা চাই ভোক্তারা যেন রিজনেবল দামে পায়। ব্যবসায়ীরা বলেন, তেল আমদানিতে 3 স্তরে শুল্ক দিতে হচ্ছে, যার মাসুল গুনতে হচ্ছে ক্রেতাদের। স্বস্তি আনতে আমদানি শুল্ক সংস্কারের দাবি তাদের। আমরা সবাই মোটামুটি রমজানের জন্য প্রিপারেশন নিয়েছি আমাদের সব কোম্পানির পক্ষ থেকে। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই রমজানে আমাদের সরবরাহ আপনার স্মুথ থাকবে, এবং যদিও বা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসটা একটু ভলাটাইল, দ্যাট পোজেস এ চ্যালেঞ্জ ফর আস। ভোক্তাদের স্বার্থে টিসিবির মাধ্যমে খোলা বাজারে তেল বিক্রির পরিমাণ বাড়ানো হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বাইডেনের নতুন প্রশাসনকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রোববার আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনলাইনে এমচেমের সাংবাদিকতা পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এ সময় করোনা মহামারীতে ঝুঁকি নিয়ে সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রশংসা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মার্কিন দূতাবাস ও মার্কিন চেম্বারের সহযোগিতায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। অনুষ্ঠানে মনোনয়ন পাওয়া এবং পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। এছাড়া বাংলাদেশে করোনায় মারা যাওয়া 43 জন সাংবাদিকদের প্রতি সম্মানও জানান তিনি। এবারে অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন ও মিডিয়ার 32 জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়েছে। করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন বক্তারা। আমেরিকাতে সম্প্রতি বাইডেনের নেতৃত্বে নতুন প্রশাসন এসেছে। আমরা আশা করছি এই প্রশাসনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং রোহিঙ্গা ইস্যুতে আমরা বাইডেন প্রশাসনকে পাশে পাব। আমেরিকা এবং বাংলাদেশের বাণিজ্য জোরদারে আমেরিকান চেম্বার অব কমার্স আমাদের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করছি। অর্থনীতি স্বাধীন একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। সরকারি ক্রয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে নেওয়া হচ্ছে পদক্ষেপ, দুর্নীতি বন্ধে আইন প্রয়োগের তাগিদ। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। দুর্নীতি কিছু মানুষের অভ্যেস বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, তাদের ঠেকাতে সরকারি ক্রয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিটাল পদ্ধতি ইজিপির কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে বলেও দাবি করেন মন্ত্রী। তবে বিশ্লেষকরা জানান, দুর্নীতি বন্ধে প্রযুক্তির পাশাপাশি আইনের প্রয়োগও জরুরি। সরকারি ক্রয়ের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি চালু হয় 2012 সালে। বর্তমানে 1300-এর বেশি সংস্থা ইজিপির মাধ্যমে ক্রয় করছে। এতে টেন্ডার দাখিল নিয়ে ঝামেলা দূর হয়েছে। বিশ্বব্যাংকের জরিপ বলছে, টেন্ডার প্রক্রিয়ায় কাগজের ব্যবহার ও অন্যান্য খরচ প্রায় 7% কমেছে। এতে 2018-19 অর্থ বছরে সাশ্রয় হয়েছে 9,000 কোটি টাকার বেশি। আগে মনে আছে সোনাপান্ডা লোকেরা বাক্সের কাছে যেতে দিত না, সুতরাং ভালো ভালো টেন্ডাররা ড্রপই করতে পারতো না। এখন তো আলাস্কায় বসেও টেন্ডার ড্রপ করতে পারবে। সুতরাং এই যে বিশাল একটা পরিবর্তন, এইটা দুর্নীতিকে কমিয়েছে। আগ্রাসী দুর্নীতি যে লুট করে নিয়ে যাব, এইটা বোধহয় আর হচ্ছে না। আর কিছু দুর্নীতি কিছু লোক করে, এটা তার অভ্যাস। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক অভিযোগ করেন, প্রযুক্তির ব্যবহারের পরও দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়নি। এজন্য আইনের সঠিক প্রয়োগের তাগিদ। আপনি একটা সিক্রেট মেমো যদি তৈরি করে দেন, আপনি দেখবেন যে আপনার টাইপিস্ট এটা ফাঁস করে দিয়েছে, বা যে কুরিয়ার সে এটা বলে দিয়েছে কাউকে। আমাদের মুখটা খুব পাতলা, হ্যাঁ। তো কাজেই আমাদের সেজন্য বললাম যে আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে কালচার, এটা আমাদের মাথায় রেখেই আমাদেরকে সমাধানের পথ বের করে আনতে হবে। নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাটা কিভাবে বাড়ানো যায়, সেই মানসিকতার কথা যদি আমরা বলি, তাহলে হ্যাঁ। গত অর্থ বছরে সরকারি ক্রয়ে 62% খরচ হয়েছে ইজিপির মাধ্যমে। টেন্ডার প্রক্রিয়ার সময় 100 দিন থেকে 58 দিনে নেমে এসেছে মাত্র 3 বছরে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অর্থ মন্ত্রণালয়ের আওতায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সাথে শুরু হতে যাচ্ছে বেসিস এসিআইপি প্রকল্প। 2 বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে ৭,৪৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে 19টি কোর্স। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ডিজিটাল শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান জানান। এছাড়াও সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষ জনবল গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এই সময় তথ্য প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় প্রশিক্ষণার্থীদের সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি বেসিসের সক্ষমতাকে কাজে লাগানোর তাগিদ দেন মন্ত্রী। অবশ্যই যথেষ্ট না, আপনি একেবারে ঠিক কথা বলেছেন, উন্মুক্ত এবং আমরা কিন্তু আরো এনকারেজ করছি এই ধরনের একটা আগ্রহ থাকতে হবে, কারণ এখন কিন্তু আমরা চেয়েছিলাম যে বেসিস থেকে আরো অনেক বেশি সংখ্যক লোককে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই এবং এর ফলে আমাদের মানব সম্পদের যে ঘাটতিটা আছে এবং দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এই সময় লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে ডিএসসিতে দর হারিয়েছে 56% প্রতিষ্ঠান। লেনদেন শেষে ডিএসসি এর প্রধান সূচক ডিএসসিএক্স 20.63 পয়েন্ট কমে অবস্থান করছে 5,815 পয়েন্টে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 1,458 কোটি 62 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 245 কোটি 17 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 359টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে মাত্র 79টির, কমেছে 202টির এবং অপরিবর্তিত আছে 78টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার এবং শতাংশের দিক থেকে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সদ্য তালিকাভুক্ত এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 34.92 পয়েন্ট, লেনদেন হয়েছে 56 কোটি 84 লাখ টাকার শেয়ার। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 119 টাকা 12 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 105 টাকা 42 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 282 টাকা 37 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 21 টাকা 11 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পিকে হালদারকে সহযোগিতার অভিযোগে পিপলস লিজিং এর চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি দুদকে গ্রেফতার। বিরানব্বই ভাগ মানুষেরই বিমানে আস্থাহীনতায় মূল কারণ বলছেন বিশ্লেষকরা। এবং ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সুখবর দিতে পারলেন না বাণিজ্য মন্ত্রী, রমজানে নিত্যপণ্যের মজুদ বাড়বে 3 গুণ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।